আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা ফ্রি ক্লাসের নবম দশম শ্রেণীর ফ্রি ক্লাসের গতি অধ্যায়ের লাস্ট অংশটুকুতে আছি। মূল বেসিক যে ক্লাস তার লাস্ট অংশটুকু আছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের নতুন একটা সূত্র শিখব গতির। আমরা যদিও জানি সূত্রটা, সেটা হচ্ছে আমাদের গতির 4 নাম্বার সূত্রের পরে 5 নাম্বার সূত্র আমরা সাধারণত বলে থাকি। সেটা হচ্ছে সমবেগে গতিশীল একটি বস্তুর ক্ষেত্রে দ্রুত নির্ণয়ের সূত্র। যখনই আমাদের রাস্তায় সমবেগ এই কথাটা বলবে, সমবেগ, তখনই আমাদের মাথায় একটা মাত্র সূত্র ঘুরপাক খাবে, সেটা হচ্ছে S ইকুয়াল টু ভিটি। এটা সবসময় মাথায় রাখবা, S ইকুয়াল টু ভিটি হচ্ছে শুধুমাত্র সমবেগে গতিশীল এমন একটি বস্তু, সেই বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আমি আবার বলতেছি, সমবেগ কথাটি বললেই আমাদের মাথায় শুধুমাত্র একটা সূত্রই ঘুরপাক খাবে, সেটা হচ্ছে S ইকুয়াল টু ভিটি, যেখানে S হচ্ছে দূরত্ব, v হচ্ছে বেগের মান, আর t হচ্ছে সময়। যারা শুনতে পাচ্ছ আমার কথা তারা কি বুঝতে পারলা কিনা একটু জানাও আমাকে। জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে আমাদের 6 নম্বর যেটা, সেটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র। একটু স্পিকার মিউট রাখতে হবে, হ্যাঁ, একটু সবাই স্পিকারটা মিউট রাখার চেষ্টা করো। আচ্ছা, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র লিখতেছি। তম সেকেন্ড, তম সেকেন্ড। তম সেকেন্ড বললেই আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এস টি এইচ। যে কোনো একটা তম সেকেন্ড বললে মনে করো, যেটা বলতে পারে প্রথম সেকেন্ড বা দ্বিতীয় সেকেন্ড বা তৃতীয় সেকেন্ড, যদি এরকম বলে তম সেকেন্ড, এততম সেকেন্ডে বললে আমাদের সূত্র হচ্ছে এস টি এইচ। সূত্র হচ্ছে ইউ প্লাস হাফ এ, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, টু টি মাইনাস ওয়ান। এই সূত্রটা তোমাদের 9-10 বইতে দেওয়া নেই। এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এই সূত্রটা তোমাদের মূল যে বই, ফিজিক্স যে বইটা, সেই বই দেওয়া নেই। কিন্তু এই সূত্রটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র। যখন আমরা এই গতি অধ্যায় থেকে সৃজনশীল প্র্যাকটিস করব, তখন দেখতে পাবো এই সূত্রের সাহায্যে আমাদের অঙ্কটা খুব ইজিলি সমাধান করা যায়। আমরা সাধারণ নিয়মে যে অঙ্কটা করতাম সচরাচর, সেই সাধারণ নিয়ম পরিহার করে আমরা খুব সহজে এই সূত্রের সাহায্যে সেই অঙ্কটা খুব ইজিলি সমাধান করতে পারবো এবং বুঝতেও সহজ হবে এবং সমাধানের প্রসেসটাও অনেক আমাদের কাছে ভালো লাগবে। সো আমরা এখন মুখস্থ করবো যে যখনই আমাদের তম সেকেন্ড বলবে, তখন আমাদের দূরত্ব নির্ণয় সূত্র হবে এস টি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এখানে ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সময়। সো সবাই বলো এতটুকু বুঝতে পারলে কিনা এই 2 নাম্বার যে সূত্রটা ছিল। হ্যাঁ, একটু কথা বলো তোমরা, তোমরা এতটুকু বুঝতে পারলা কিনা। আচ্ছা, ঠিক আছে। সো মোটামুটি আমাদের এখানে যতটুকু আলোচনা গেল সেটা হচ্ছে গতির সমীকরণগুলো। গতির 4টা সমীকরণ আমরা গত ক্লাসে শিখেছিলাম, আজকে আমরা 2টা শিখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের পরবর্তী অংশ হচ্ছে পরন্ত বস্তু। সো আমরা এখন পরন্ত বস্তু নিয়ে আলোচনা করি। আচ্ছা, পরন্ত বস্তু বলতে বোঝায় যে আমরা সাধারণত যা চিন্তা করি আর কি, নির্দিষ্ট একটা উচ্চতা থেকে মাটিতে পড়বে এরকম একটা অবস্থা। সাপোজ মনে করি যে 5তলা বিল্ডিং বা 10তলা বিল্ডিং এর উপরে একটা বল, টেনিস বল, সেই বলটাকে জাস্ট আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে, আস্তে আস্তে সে মাটির দিকে পড়তে থাকবে, পড়া শুরু করবে এবং সেটা মাটিতে পড়ে যাবে এক সময়। সো এগুলো হচ্ছে আমাদের পরন্ত বস্তু, অর্থাৎ নির্দিষ্ট একটা উচ্চতা থেকে যখন আমি একটা বস্তুকে ছেড়ে দিব, সেই বস্তু যখন বিনা বাধায় মাটিতে পড়া শুরু করবে এবং একসময় মাটিতে পড়ে যাবে, তখন সেই বস্তুর গতিকেই বলা হয় পরন্ত বস্তু। ওকে, আচ্ছা, এরপরে
আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আদিবেগ ইউ সবসময় 0 থাকবে, অর্থাৎ তার কোনো আদিবেগ থাকতে পারবে না এবং বস্তুটা অবশ্যই বিনা বাধায় পড়বে, অর্থাৎ যেখানে বাতাসের বাধা বা অন্য কোনো ঘর্ষণ কাজ করবে না। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের ধারণা। আমরা জানি যে নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধা যখন বস্তু পড়ে নিচে তখন সেটাকে বলা হয় পরন্ত বস্তু। আমাদের পরন্ত বস্তুর আরেকটা ডেফিনেশন হচ্ছে এরকম, এটা আমরা অনেকেই জানি, হয়তো অনেকে আবার জানিও না। যখন একটা বস্তুকে ভূমি থেকে সোজা উপরে নিক্ষেপ করা হয়, যখন একটা বস্তুকে ভূমি থেকে সোজা উপরে নিক্ষেপ করা হয় তখন বস্তুটা কিছু পরিমাণ উপরে উঠে, তারপরে আর উপরে উঠতে পারে না, আবার আস্তে আস্তে নিচে নামা শুরু করে। দেখো আমি বলতেছি, ভূমি থেকে কিছু পরিমাণ উপরে ওঠার পরে সে আর উঠতে পারে না, উপরের দিকে আর যায় না, মনে করি এতটুকু হচ্ছে সে তার সর্বোচ্চ লেভেল, এর উপরে সে উঠতে পারে না। তারপর দেখা যায় বস্তু তো সেখানে থেমে থাকে না, সেখান থেকে আস্তে আস্তে নিচে পড়া শুরু করবে। সো এইখান থেকে আবার আস্তে আস্তে নিচের দিকে পড়া শুরু করবে। দেখো আমাদের ঘটনা কিন্তু দুই রকম। আমরা কিন্তু প্রথমে জাস্ট এখান থেকে ছেড়ে দিয়েছিলাম, তখন কিন্তু আমাদের সে বস্তু জাস্ট পড়েই গেছে নিচের দিকে, কিন্তু আমরা কিন্তু এইখানে বস্তুটা থাকা অবস্থায় উপরে নিক্ষেপ করি। উপরে নিক্ষেপ করার পর সার্টেন একটা উচ্চতায় গিয়ে আবার সে আগের চেহারার মতো কাজ করে, অর্থাৎ নিচে পড়ে যায়, উপরে থেমে থাকে না, নিচে আবার পড়ে যায়। দেখো আমরা কিন্তু আগে ছেড়েছিলাম এইখান থেকে, এখন জাস্ট এইখান থেকে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পর উপরে গিয়ে আবার চলে আসি। সো এই ঘটনাটাকেও বলা হয় একটা পরন্ত বস্তুর ঘটনা। অর্থাৎ সবসময় যে উপর থেকে ছেড়ে দিলেই পরন্ত বস্তু হবে, নিচ থেকে নিক্ষেপ করলে পরন্ত বস্তু হবে না, সেটা কিন্তু কখনো সত্যি না। নিচ থেকে উপরে নিক্ষেপ করলেও সেটা পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে বা পরন্ত বস্তুর নিয়মে আসবে। সো সবাই এই 2 নাম্বার বিষয়টা বুঝতে পারছো কিনা জানো তো আমাকে একটু। জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা বাকিরা যারা আছে একটু কথা বললে আমি খুশি হব, অনেকেই কথা বলতেছে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আদিবেগটা কি যে 2 নম্বর টপিকটা, আদিবেগ কি 0 হবে না না নির্দিষ্ট মান থাকবে? বলি, গুড, ভেরি গুড। আমরা যখন এই বস্তুটাকে ভূমি থাকা অবস্থায় বস্তুটাকে নিক্ষেপ করব উপরে, তখন অবশ্যই কিন্তু আদিবেগ থাকবে, আদিবেগ কিন্তু এখানে আছে। এখানে কিন্তু আদিবেগ 0 থাকবে না, কিন্তু এইখানে আদিবেগ 0 থাকবে। মনে রাখবা প্রথম ক্ষেত্রে আদিবেগ থাকবে 0, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ অবশ্যই থাকবে, কারণ আদিবেগ ছাড়া কিন্তু সেটা উপরের দিকে উঠবে না, আর উপরের দিকে না উঠলে কখনো সেটা পরন্ত বস্তু হবেও না। ওকে, সো মোটামুটি আমরা বুঝতে পারলাম এতটুকু। আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে এইখান থেকে যেটা আমাদের মনে রাখতে হবে, পরন্ত বস্তু ডেফিনেশনে 2 নম্বর যে বিবৃতি ছিল সেখানে একটা সূত্র ছিল, অর্থাৎ সেটা হচ্ছে এরকম, ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটা হচ্ছে আমার দ্বিতীয় বিবৃতি থেকে আসা প্রশ্নের দ্বিতীয় বিবৃতি থেকে আসা সূত্রটা, ভি ইজ প্রপোর্শনাল টু টি। অর্থাৎ আমাদের পরন্ত বস্তুর সময় যত অতিবাহিত হবে পরন্ত বস্তুর বেগের মানও তত বৃদ্ধি পাবে, এটা হচ্ছে সেই সূত্রটা। 3 নাম্বার সূত্র হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। সো এটাও মনে রাখতে হবে, যখন আমাদের সময় যত বৃদ্ধি পাবে উচ্চতা তার বর্গ আকারে বাড়বে, অর্থাৎ আমাদের সমানুপাতিক এইচটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। এই সূত্রটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের একটা এমসিকিউ সাধারণত এসে থাকে, সেটা হচ্ছে এরকম যে একটি বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পর এর উচ্চতার অনুপাত কত হবে। হ্যাঁ, সো আমরা এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ারের পরিবর্তে এখান থেকে জাস্ট সূত্র বের করতে পারি, এরকম ভাবে লিখতে পারি, এইচ সমান সমান টি স্কোয়ার। জাস্ট এটা লিখতে পারি, কারণ কি সেই প্রশ্ন সমাধান করার জন্য আমরা লিখেছিলাম। আমি আবার বলতেছি, আমাদের এখান থেকে এইচ সমানুপাতিকের পরিবর্তে জাস্ট সমান সমান লিখে টি স্কোয়ার দিয়ে একটা সূত্র লিখতে পারি। আচ্ছা এখন আমরা টি এর মান 1 সেকেন্ড বসাবো, তারপর এইচ এর মান বের করব, টি এর মান 2 সেকেন্ড বসিয়ে এইচ এর মান বের করব, টি এর মান 3 সেকেন্ড বসিয়ে এইচ এর মান বের করব। দেখো টি এর মান যখন 1 সেকেন্ড হয় 1 সেকেন্ড, তখন আমরা দেখি সূত্র বসালে এইচ এর মান কত পাবো। এইচ এর মান হবে জাস্ট কি
টি এর জায়গায় আমি 1 বসাবো। টি এর জায়গায় যদি 1 বসাই তাহলে কত হবে 1 স্কয়ার মানে হচ্ছে 1। আর উচ্চতার এককটা আমরা মিটার দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এখন আমরা এই প্রথম উচ্চতাটাকে h1 দিয়ে প্রকাশ করি। সবাই দেখা এতটুকু বুঝতে পারছো কিনা? টি এর মান যখন 1 সেকেন্ড তখন h এর মান হবে 1 মিটার। কারণ কি জাস্ট টি এর মানটা বসা দিছি, আর কিছুই করিনি, বাকিটা সিম্পল ক্যালকুলেশন। সবাই একটু জানাও বুঝতে পারলা কিনা এতটুকু। জি ভাইয়া, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সবাইকে একটু বলতে হবে কথা, কিন্তু দেরি করলে হবে না, সময়টা কম তো এই জন্য। এরপরে টি এর মান যখন 2 সেকেন্ড বসাবো তখন কি ঘটনা ঘটবে? টি ইকুয়াল টু 2 সেকেন্ড। আচ্ছা, তখন আমরা এইচটাকে h2 ধরি। হ্যাঁ, h2 সমান সমান টি স্কোয়ারই, একই। কি হবে? জাস্ট মান বসাই। টি এর মান কত বসাবো? 2 বসাবো। 2 বসিয়ে উপরে একটা স্কোয়ার দিলাম, কত হবে? 2 দুগুণা 4, আর একক হচ্ছে মিটার। এবং টি এর মান যখন 3 সেকেন্ড বসাবো তখন আমার কি হবে? h3 হবে, উচ্চতা হবে h3 সমান সমান টি স্কোয়ার। এখন টি এর মানটা 3 বসালে কি হচ্ছে? 3 স্কোয়ার মানে 9, অর্থাৎ 9 মিটার হচ্ছে। সো দেখো h1 এর মান হচ্ছে 1, h2 এর মান 4, আর h3 মান হচ্ছে 9 মিটার। এখন অনুপাত বের করতে বলছে। প্রথম উচ্চতার সাথে দ্বিতীয় উচ্চতার অনুপাত এবং তার সাথে তৃতীয় উচ্চতার অনুপাত, ইস টু দিলাম মাঝখানে। অনুপাত মানে কি? ইস টু। মান বসাই। আমাদের এই h1 এর মান হচ্ছে 1 মিটার, সরি 1, হ্যাঁ 1 মিটার লিখলাম। ইস টু হচ্ছে 4, আর h3 হচ্ছে 9। সো এটাই হচ্ছে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে উচ্চতারগুলোর অনুপাত 1:4:9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের অনেক সময় আসে পরীক্ষায়, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো সবাই জানা এতটুকু অবশ্য বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যারা কথা বলতেছেন একটু কথা বইলো। যেমন এখানে দেখতে পাচ্ছি রোদেলা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি বুঝতে পারলা কতটুকু জানিও আমাকে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে সিয়াম, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, সো দেখো আমরা যতটুকু আলোচনা করলাম মোটামুটি অনেকটা ক্লিয়ার হলাম। এখন আমরা এই দুইটা বিষয় থেকে তিনটা 6টা সূত্র মুখস্থ করি। আমরা যেটা করব, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে রাশিটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এস এর পরিবর্তে লিখব এইচ, আর এর পরিবর্তে লিখব -g। জাস্ট পরন্ত বস্তুর সূত্রগুলো কি হবে সেটা আমরা একটু দেখব। আমরা যে কাজটা করব, এস এর পরিবর্তে আমরা জাস্ট এইচ লিখব, এবং এর পরিবর্তে হচ্ছে ত্বরণ, এর পরিবর্তে লিখব -g। আমরা যদি এই দুইটা রাশিকে আমাদের গতির যে 4টা সমীকরণ আছে সেখানে ইউজ করে দিই, তাহলে কিন্তু আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রেও সমীকরণগুলো সহজে বের হয়ে আসবে। সো আমি লিখতেছি। আমরা যেটা কাজ করব, আমরা প্রথমেই লিখব 3টা সূত্র, 1, 2, 3। প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের শেষ বেগের যে সূত্র ছিল, প্রথম সূত্রটা v ইকুয়াল টু, আচ্ছা একটু ওয়েট করো, আমি যদি এখানে না দেখাই একটু আচ্ছা আমি এখানে জাস্ট এটা লিখে এইদিকে দেখাই, নিচে দেখাই, তাহলে ভালো হবে। প্রথম সূত্রটা ছিল আমাদের v ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা একটু স্মরণ করতেছি সূত্রগুলো কি ছিল আমাদের। v ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর সূত্র ছিল s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর হচ্ছে আমার এখানে v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস
2as। ওকে, সো মোটামুটি আমরা এই তিনটে সূত্র জানি। এখন আমরা এই তিনটে সূত্রের পরন্ত বস্তুর গাণিতিক যে ফর্মগুলো থাকবে সেগুলো আমরা শিখতে চাচ্ছি। আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু কেস দুইটা, একটা হচ্ছে বাম পাশের চিত্র, এটা হচ্ছে ডান পাশের চিত্র। সো দেখো আমরা দুইটা কেসের জন্য তিনটা 6টা সূত্র শিখবো। আচ্ছা, যখন আমাদের কেস নাম্বার 1 আসবে তখন কি সূত্র চেঞ্জ হবে বা সূত্রগুলো দেখতে কিরকম হবে? আশা করি এই তিনটা সূত্র সকলের মুখস্থ আছে। যখন আমাদের ঘটনা এরকম উপর থেকে নিচে পড়বে তখন আমাদের কিরকম হবে দেখি। আমরা লিখতেছি v ইকুয়াল টু ইউর মতো ইউ থাকবে, আর এ পরিবর্তে হবে জি, লিখলাম জি, আর টি এর মতো টি, মাঝখানে ফাঁকা রাখতেছি। 2 নম্বর সূত্র একই রকম হবে। এস এর পরিবর্তে হবে এইচ, লিখলাম এইচ, আর এখানে ইউ টির মতো ইউটি রইল, মাঝখানে ফাঁকা রাখতেছি, প্লাস, আচ্ছা মাঝখানে ফাঁকা রেখে হাফ লিখবো। এর পরিবর্তে হবে জি আর টি স্কোয়ার। আচ্ছা, এরপরে 3 নম্বরে হবে ভি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, মাঝখানে ফাঁকা রেখে লিখবো 2gh। দেখো যেখানে আমার এ ছিল সেখানে হয়ে গেছে জি, যেখানে এস ছিল সেখানে হয়ে গেছে এইচ, আর বাকি যা ছিল তা ঠিক রয়েছে। সো সবাই একটু জানা এতটুকু অংশ বুঝতে পারলা কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সবাই একটু কথা বলে খুশি হব, যারা আছো ক্লাসে একটু কথা বলো, ছেলেরা মেয়েরা যারা শুনতেছ আমার কথা। জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সো আমি এটা আবার লিখেছি ডান পাশে। সো দেখো আমাদের যখন চিত্র 1 এরকম অবস্থা থাকবে তখন কি হয়, বস্তুটা উপর থেকে নিচে পড়ে। মনে রাখবা সবসময় একটি কথা, যখন উপর থেকে নিচে পড়বে তখন সবসময় সূত্রে আমরা প্লাস চিহ্ন ইউজ করব। আমি আবার বলতেছি, যখন আমাদের পরন্ত বস্তু হবে উপর থেকে নিচের দিকে পড়া শুরু করবে তখন সবসময় প্লাস চিহ্ন ইউজ করব। সো আমাদের যেখানে তিনটা সূত্র দেখতে পাচ্ছি, v ইকুয়াল টু ইউ জিটি, h ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh। সো মাঝখানে ফাঁকা রেখেছি, এই মাঝখানে কি হবে, সব জায়গায় হবে প্লাস চিহ্ন, এখানে হবে প্লাস চিহ্ন, এখানে হবে কি প্লাস চিহ্ন। কারণ কি, আমাদের এই কেসটা হচ্ছে প্রথম চিত্র, প্রথম চিত্র হচ্ছে উপর থেকে নিচে পড়ে, আর উপর থেকে নিচে পড়লে শুধুমাত্র প্লাস চিহ্ন হয়। সো এই জন্য আমাদের তিনটা সূত্রের মাঝখানে হয়েছে প্লাস চিহ্ন। সো সবাই একটু জানো যে এই তিনটা ঘটনা বুঝতে পারলা কিনা? জি, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো অবশ্যই, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। জি স্যার, আমার প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। প্রথম চিত্র ঠিক আছে প্লাস, কিন্তু যে আপনি বলেছেন যে এর পরিবর্তে মাইনাস জি বসবে, তো এখানে মাইনাস জি বসে নাই কেন, ওটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা বলি, এটা আমার শুধুমাত্র এই দ্বিতীয় চিত্রের জন্য হবে, ইকুয়াল টু মাইনাস জি। আমি এখনই দেখাচ্ছি, হ্যাঁ তাহলে বুঝবা। আমি বলি, আমরা জাস্ট মনে রাখবো এর পরিবর্তে জি হবে, এস এর পরিবর্তে এইচ হবে। যদি আমি বলেছিলাম মাইনাস জি লিখবো, মাইনাস জি এর কারণে হয়তো বুঝতে পারতেছো না, জাস্ট মনে রাখবে এর পরিবর্তে জি হবে, আর কখন প্লাস হবে কখন মাইনাস হবে তখন আমরা চিত্র দেখে বলবো বা উদ্দীপক পড়ে বুঝে তারপরে লিখবো। ওকে, সো দেখো আমাদের এই বস্তুটা প্রথমে কোথায় ছিল, মাটিতে ছিল। মাটিতে থাকা অবস্থায় বস্তুটা কিন্তু আকাশে উপরে উঠছে, আগে উপর দিকে উঠেছিল, তারপরে সে পরন্ত বস্তু হিসেবে পরিচয় পায় নিচের দিকে নামার ফলে। সো দেখো প্রথমে ছিল নিচে, নিচ থেকে যখন উপরের দিকে যায় তার বেগ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সো এই জন্য আমরা চিন্তা করতে পারি কমতে থাকা মানে বিয়োগ চিহ্ন হয়ে যাওয়া। সো আমরা এই জন্য মনে রাখতে পারি যে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলেই নেগেটিভ সাইন ইউজ করা হয় সব জায়গায়। আমি আবার বলতেছি,
একমাত্র নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করার ক্ষেত্রেই নেগেটিভ সাইনটা ইউজ করা হয়। সো এই জন্য আমাদের দ্বিতীয় নাম্বার যে 3টা সূত্র ছিল ভি ইকুয়াল টু ইউ জিটি, এখানে হবে ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, এখানে হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh, এখানে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। সো এতটুকু বলো যে এই যে মাইনাস চিহ্নগুলো হলো এখানে কেন হইলো, বুঝতে পারছো কিনা? জি স্যার, এখন বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। আচ্ছা, আর বাকিরা যারা আছো একটু কথা বললো, তোমরা বুঝতে পারলা কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া, আচ্ছা, all ঠিক is আছে। clear. সো মোটামুটি এতটুকুই ছিল আমাদের এই গতি অধ্যায়ের বেসিক আলোচনা। আমরা জাস্ট পদার্থ বস্তুর ক্ষেত্রে মনে রাখবো এই দুইটা সূত্র মেইনলি, আর কখন আমাদের সূত্রের অবস্থানে প্লাস চিহ্ন হবে আর কখন আমাদের সূত্রের অবস্থানে মাইনাস চিহ্ন হবে, আর কোন রাশির পরিবর্তে জাস্ট কোন রাশি হবে, জাস্ট এতটুকু মনে রাখবো তাহলেই হবে। বেশি সমস্যা হলে এখানে জাস্ট এর পরিবর্তে যে চিন্তা করবা তাহলেই হয়ে যাবে। আর প্লাস মাইনাস জাস্ট চিন্তা করব চিত্র দেখে বা উদ্দীপক পড়লেই বুঝতে পারবো যে কখন আমাদের নিচ থেকে উপরে নিক্ষেপ করা হচ্ছে বা উপর থেকে বস্তুটা নিচে পড়তেছে। সো এখানে মোট যে কয়টা সূত্র আছে আর আমাদের পূর্ববর্তী লেকচারগুলোতে যে কয়টা আলোচনা করলাম মোটামুটি এটাই ছিল আমাদের গতি অধ্যায়ের বেসিক ক্লাস।